সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব 21। শুধুমাত্র প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য। সকল দৃশ্যপট কাল্পনিক। ক্যালিফোর্নিয়াতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা হাওয়া এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপল পাতায় ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লাভস, পায়ে বুট, মাথায় উলের বেনি, হাট পরে একেবারে রয়ে শোয়ে বাইরে বেরিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে ভেলভেট কমফোর্টারের মধ্যে শুয়ে আরাম করে ঘুমোলে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে? গত দুদিন ধরে অরু আর কৃতিক বাড়িতে নেই। এই দুদিনে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সব সময় ফোন করে খোঁজ নেয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেয়া, কিংবা নার্সিংহোমের কোনো রূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা। কি না করেছে! এত যত্ন, এত মূল্যায়নে অনুর মতো কঠোর হৃদয়ের মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বলতা অনুভব করে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যয়কে উপহার দিয়ে দিতে। আফটার অল হি ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানা বাঁধা স্বপ্ন আর ভাবনারা মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝেই অযাচিত মনে একাই ফিক করে হেসে ওঠে ঠোঁটজোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তার টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখলো বাস এখনও আসেনি, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশিরে ভেজা বেঞ্চিতে হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানটায় বসে পড়ল ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর 3 দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখেছে অনু। রাস্তার ওপাশেই ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতেই একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়ল অনুর। এভাবে চোখাচোখি হওয়ার ভেতরটা কেমন আটকে উঠল ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল অনু। জিভ দিয়ে অধর ভিজিয়ে বিড়বিড় করে বলল, কে এই মেয়ে? সবসময় প্রত্যয় সাহেবের সাথেই কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেয়ারেতে তো কোনো মিল নেই। এই যে। অনুর অস্পষ্ট বিড়বিড়ানির মাঝেই স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠল কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটিকে দেখে খুশি হবার বদলে উল্টে ভুরু কুঞ্চিত হয়ে গেল ওর। এই তো একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা। এখানে কি করছে সে? অনু চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। কওয়া নেই বলা নেই, হুট করে এসে এভাবে খিটখিটে আওয়াজে কথা বলা মেয়েটাই পছন্দ হলো না অনুর। মেয়েটার আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করেই কেমন বিগড়ে গেল। তবু যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাট কাট আওয়াজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধ হয় এতটা কাঠিন্য আশা করেনি মেয়েটা। তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে সে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? অনু এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। দুহাত বুকের ওপর ভাঁজ করে রেখে ভুরু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিমাতে বলে, আপনাকে বলছি, কি চাই?
মেয়েটা এবার তাচ্ছিল্য করে হেসে বলল, প্রত্যয়ের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কে সেটা নিশ্চয়ই বলেছে। না, বলেনি। হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছে থাকলে আপনি বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন প্লিজ, আবার তারা আছে। মেয়েটা খিটখিট করে বলে উঠল, বেশি স্মার্ট সাজার চেষ্টা করো না, তাহলে প্রস্তাবে হি ওয়াজ জাস্ট ইউজিং ইউ টু ফরগেট সামওয়ান, অ্যান্ড দ্য ওয়াজ মি। আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনুশুকনো ঢোক গিলল। মনের ভেতর বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবুও ভেতরের আশঙ্কাটাকে নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটার আত্মবিশ্বাসে ভাটি পড়ল। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছেই ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিচ্ছুই না। অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, স্টুপিড। অনু শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই ওর চুল খামচে ধরল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, তুই আমার প্রত্যয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়ব। আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণারও বাইরে। অনু বিপরীতে কিছু বলবে, তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত সরিয়ে দেয় প্রত্যয়। অন্য হাতে অনুকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এভাবে পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে পাবলিক প্লেসে হওয়াতে চারদিকে মানুষ জড়ো হয়ে গেছে মুহূর্তেই। সবাই দৃষ্টি এখনও ওদের 3 জনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করাও আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যাবৎ চুপ করেই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব আগলা দরদ ওর মোটেই ভালো লাগছে না। গা ঘিন ঘিন করছে। ইচ্ছে তো করছে প্রত্যয়কে সপাটে একটা চড় মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুত গতিতে প্রত্যয়ের বাহু থেকে নিজেকে এক ঝটকায় সরিয়ে হাঁটা ধরল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে দেখে প্রত্যয় হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে আসছে ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাট কাট গলায় বলল, ওখানেই দাঁড়ান, আর আসবেন না, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। অনুর নিম পাতার মতন তেতো কথায় প্রত্যয় আর এগোতে পারল না। এগোতেই দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। অনু চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত অনুকে দেখা যায় ঠিক ততক্ষণ ওর যাওয়ার পানে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল প্রত্যয়। এক পাও নড়ল না। খুব ভোর নয়, সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। চারদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। অরু সেই কখন থেকেই কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে। মনে মনে ভাবছে, শুনছি ভোররাতে রুমে ঢুকেছে, এখনও ঘুমিয়ে আছে কিনা কে জানে। নক করব কি না করব না, করব কি করব না, না থাক চলেই যাই, না একবার করেই দেখি। অরু যখন কি করবে না করবে ভেবেই কুল পাচ্ছিল না।
তখনই ভেতর থেকে ডেকে ওঠে কৃতিক, তোর পায়চারিতে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। ওরও চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল ওরু। কৃতিক গায়ের শার্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম উপায়ে বানানো V-শেপ পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান ওরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো ও। ওরুর কথার জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তো শরীরের গন্ধ পাই। ওরু এখনও পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলে, হয়ে গিয়েছে, তাকাতে পারিস। ওরু যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি। সেভাবে করেই মুখভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে পড়ল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের ওপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃতিক বলে, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লেই এই হয়। মাথার মধ্যে সব ভূত প্রেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার USA ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতেই ওরও দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথায় চলে এলো। মিনমিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটেই তো ফিরেই যাচ্ছি, কল করার কি আছে? জবাবে ওরু ঠোঁট উল্টে বলল, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না, যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কী ভেবে যেন ফিরে এসে বলল, ফোনের পাসওয়ার্ডটা? তোর আর আমার বার্থডে। ওরু অবাক হয়ে পুনরায় শুধালো, কি? কৃতিক ঘাড় ঘুরিয়ে ধমকের সুরে বলল, কানে কম শুনিস? ওরু ভয়ে ততষ্ট হয়ে এদিক ওদিক ঘাড় নাড়িয়ে আবারও দৌড়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার, দুবার, তিনবার, গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আপা। এপাশ থেকে অরুর উচ্ছ্বক গলা শুনেই তেতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ঝাঁঝ নিয়ে বলল, কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস, ফিরছিস, খাচ্ছিস, এনজয় করছিস, তবু স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনও মেটেনি? অনুর তিক্ত কথায় চড়াত করে মস্তিষ্কটা ঝাঁজিয়ে উঠল অরুর। ও নিজেও তেজি স্বরে বলল, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে, কি হয়েছে? কি করেছি আমি? অনু উল্টে ক্রোধ দেখিয়ে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোর সবাই আমাকে ব্যবহার করছিস নিজের প্রয়োজনে। কেন বলতো? সব সময় তোদের চিন্তাই আমার কেন করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছুই নেই? অরু এবার নরম সুর শুধালো, কি হয়েছে আপা? অরুর প্রশ্নে কিঞ্চিত পরোয়া না করে অনু মুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। অরু জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে অরু নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞাসা করল, কি হয়েছে বল না আপা? কে কি বলছে তোরে? মা ঠিক আছে? আমি? ওর একাধারে প্রশ্নের এক পর্যায়ে অনু নিজের
খেই হারিয়ে চেঁচিয়ে উঠে বলল, তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার উপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তোকে ইউজ করি? হ্যাঁ, করিস। তোর সবাই মিলে আমাকে নিজের স্বার্থেই ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগাড়ে চোখ খিচে কথাগুলো বলে মুখের ওপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথায় মাথার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গের অনুভব হলো অরুর। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশের সব কিছু ভেঙে গুঁড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে মেঝেতে বসে পড়ে, দুহাত নিচের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে। নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল, তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে? কোনো ভালোবাসা নেই, সবটা করুণা। সবাই করুণা করে আমাকে। এলিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুষ্ঠু প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। সায়রের কথায় অর্ণব আর কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ল। অর্ণবের হ্যাঁ সূচক সম্মতি শুনে সায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল, তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল, তুই কি পাগল? এলিসার মন ভালো নেই, আর তুই আছিস তোর পার্টি নিয়ে। কৃতিক কিছু একটা ভেবে পায়ের ওপর পা তুলে বলল, আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। সায়র হতাশ হয়ে বলল, তোরা না থাকলে আমি কি ঝিনভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে সায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনের ডিভানটাতে এখনও কৃতিক পায়ের ওপর পা তুলে বসা। তখনই কোথা থেকে যেন অরু এসে এক প্রকার হামলে পড়ল সায়রের ওপর। ওর চেহারা বীভৎস, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেথা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। অরু আশেপাশে কারোর দিকে নজর না দিয়েই সায়র কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আবার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রীও হতে চাই না, আর এক মুহূর্তও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে সায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখেই ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখেই ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে। চোখ দিয়ে বারবার কৃতিককে ইশারা করে বোঝাচ্ছে, ভাই আমি কিচ্ছু জানি না, তোর জানের জান, পরাণের পরাণ, অরুই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর সায়রকে পরখ করে কপালে 2 আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবল। তারপর হুট করেই উঠে দাঁড়িয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল। অকস্মাৎ টাল সামলাতে না পেরে অরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কনুই থেকে হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে অরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পাগুলো যেন অসাড় হয়ে পড়েছে ওর।
ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের দু পকেটে হাত গুছে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। নিজের রুমে আটকে রেখে কৃতিক আবারও ওদের কাছে ফিরে আসে। অর্ণব, সায়র, এলিসা তিনজনেই ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের পানে। সবাইকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে সায়র একটু সাহস করে বলে ওঠে, কি করেছিস ওর সাথে? সাপের ফেনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, যা ইচ্ছে করেছি, আমাদের প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে। সায়র কিছু বলতে যাবে, তার আগেই অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, আর একটাও কথা বলবি না সায়র, নয়তো কৃতিকের হাতে আজই তোর খেল খতম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃতিকের নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে অর্ণবের হাতে দিয়ে বলল, ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। পেন ড্রাইভটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অর্ণবের কথায় ওর দিকেও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কৃতিক। কৃতিকের চোখের হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিলে এলিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, যেকে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে ওঠে, তুই বললে আমি সব কিছু করতে রাজি যান, তুই শুধু একবার বল জেকের সাথে আমারটাও। অর্ণব আর কিছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চি হাই হিল নিয়ে অর্ণবের পায়ের ওপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অন্তঃপর ওর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে এলিসা শুধায়, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সূর্যের আলো পূর্ব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। ওরু এখনও মেঝেতে বসে বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর ক্রন্দনত ছোট্ট শরীরটা। তখন আপার সাথে রাগ করে কি বলতে কি বলেছে, কাকে বলেছে কিছু মাথায় ঢোকেনি। অথচ এখন সেসব কথা মনে পড়লেই ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো সায়রকে গিয়ে বিয়ের কথা বলেছে ও। এখন ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠছে। সবাই কি ভেবেছে কে জানে। যে যা ভাববার ভাবুক, তবে ওরু ঠিক করেই নিয়েছে সায়র মুখোমুখি আর এ জীবনে হবে না ও। কি করেই বা হবে? সায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবে হাত পা ছড়িয়ে আরও এক দস্তর কেঁদে ভাসালো ওরু। তারপর মনে মনে ভাবল, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়। এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। ওরু দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানায় মাথার পাশেই যে কুশনটা রাখা থাকে তার পাশেই ওর রূপোলি নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটা দেখে ওর দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নুপুর, এলিসাপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই তাহলে সেদিন কেন জিজ্ঞাসা করলো আমার নুপুর কোথায়? আশ্চর্য মানুষ তো, আমার নুপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে ওরু পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিল থেকে কিছু কার্ড নিজের ওয়ালেটে ভরে নেয়। অন্তঃপর
অরুর হাতে হ্যাচকার টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। অরু ভুরু কুঞ্চন করে বলল, চল মানে কোথায় যাব? কৃতিক জবাব দেয় না কোনোরূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নুপুরটা ফেলে এসেছি তো, ছাড়ুন। কে শোনে কার কথা? কৃতিকের স্থির চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রাবণ শক্তি হারিয়ে গিয়েছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিশ নেই অনুর। মাথার উপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচে সুবিশাল সমুদ্রতট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগাপ্লুত হয়ে প্রত্যয়ের ওপর নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বোলানো আদুরে হাতের স্পর্শ, পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টি স্নান, সব কিছুই কি তাহলে মিথ্যে ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এটাই কি সত্যি? তিন্নি নামক মেয়েটা কি সত্যি বলেছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকে মাথার মধ্যে গেড়ে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই অনুর মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়কে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের ওপর জমে থাকা রাগ অনুর ওপর ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করেছে অরু? ঠিক আছে তো? কি করছে অরু? ঠিক আছে তো? নাকি আপার ওপর অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ও ডান পিঠে বোনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্য দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরও কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে? ফোনটা যে সে সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়ে বালু আস্তরিত স্যাঁতসেঁতে মেলাভূমিতে। সন্ধ্যারাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিমর্ষ, ওর গালে 5 আঙুলের দাগ সুস্পষ্ট। মাথাটা নুয়ে রেখেছে সে কখন থেকে। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকেই ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখের অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরও একটি বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা আর ওভারসাইজ টপস এর ওপর বাঞ্চারা কারুকার্যের কোটি। লম্বা হাঁটুসম চুলগুলো ঢিলেঢালা করে হাত খোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হচ্ছে আরও ঢিলে হয়ে গিয়েছে। এখনই খুলে পড়বে ভাব। দুধে আলতা রাঙা মুখটা কেটে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যারাতের হ্যাজেকের আলোয় এই লাল লাল চেহারায় বড়ই মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের চিরিং জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছন পেছন ওভার থেকে নেমে এলো এলিসা, অর্ণব আর সায়রও। কারো মুখে টু শব্দ নেই ওদের। চারদিকে পিনপতন নীরবতা। ওর চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সে তখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝোলানো। এটা বোধ হয় কৃতিকেরটা।
অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে এলিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানোর উচিত। মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারদিকের নীরবতা ভেঙে এলিসা বলে ওঠে, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর অরু ভেতরে গেলাম। ওরা সবাই এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিসা অরুকে সাথে নিয়ে ভেতরে যাবার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কৃতিক ডেকে ওঠে ওদের, এলিসা শোন। এলিসা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর পানে চাইলে কৃতিক একটা সাইন করা চেকের পাতা এলিসার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা অরুর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিসা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজনে একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধ হয় প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সে কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবু তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরে দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম।